জীবনে আমি সুখী হয়েছি মণিময় বাবু। দুঃখ এটুকুই যে ওর আয়ুটা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আর কিছুদিন বাঁচলে পৃথিবীর কারোর কোনো ক্ষতিই হতো না। নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত। গত সপ্তাহে আমরা হারালাম বিখ্যাত বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়কে। তার কলমে উঠে এসেছে উদ্বাস্তু জীবনকেন্দ্রিক উপন্যাস যেমন কেয়াপাতার নৌকো, শতধারায় বয়ে যায়, উত্তাল সময়ের ইতিকথা, নোনা জল, মিঠে মাটি ইত্যাদি। তার গল্প উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ব্লকবাস্টার সব সিনেমা, যেমন এখানে পিঞ্জর, বাঘবন্দি খেলা, মোহনার দিকে, আদমি और औरत, একান্ত আপন, চরাচর, মন্দমেয়ের উপাখ্যান, ক্রান্তিকাল ইত্যাদি সব সিনেমা। উপন্যাস রচনার জন্য প্রফুল্ল রায় সারা জীবন অনেক পুরস্কার পেয়েছেন। যেমন ক্রান্তিকালের জন্য 2003-এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। আকাশের নিচে মানুষের জন্য 1985-তে পান বঙ্কিম পুরস্কার এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্মরণস্মৃতি প্রভৃতি সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তার প্রয়াণে বাংলা সাহিত্য একজন শক্তিশালী লেখককে হারালো। আজ আপনাদের কাছে নিয়ে এলাম সাহিত্যিক প্রফুল্ল রায়ের লেখা একটি ছোট গল্প, যেটি প্রথম প্রকাশিত হয়েছিল 2007 সালের সেপ্টেম্বর মাসের তথ্যকেন্দ্র পত্রিকাতে। গল্পটি একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন এবং একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। তাহলে শুরু করছি প্রফুল্ল রায়ের লেখা গল্প দুর্বলতা। সুবল খবর দিয়ে যাবার প্রায় 8 ঘন্টা বাদে একতলার ড্রয়িং রুমে নেমে এলেন মণিময়। সুবল তাদের বাড়ির কাজের লোক। 500 স্কোয়ার ফিটের ড্রয়িং রুমটা চমৎকার সাজানো, দামি টাইলস বসানো ফ্লোর পুরো কার্পেটে মোড়া, 3 দেয়ালে কাঁচের পাল্লা দেয়া সুদৃশ্য ক্যাবিনেটে এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে অর্থনীতি, দর্শন, ইতিহাস, ধর্ম এবং অন্যান্য নানা বিষয়ের বই। ক্যাবিনেটের মাথায় কাঠ, ব্রোঞ্জ, পেতল, রূপো ইত্যাদি ধাতুর তৈরি দুষ্প্রাপ্য গণেশ, দশভুজা এবং বিষ্ণুর বিচিত্র সব মূর্তি। এক দেয়ালের মাঝখানে চৌকো বড় ইলেকট্রনিক ওয়াল ক্লক। অন্য এক দেয়ালে আর্ট পেপারে ছাপা বিদেশি এয়ারলাইন্সের ক্যালেন্ডার। একধারে বিশাল অ্যাকোয়ারিয়ামে নকল ডুবো পাহাড় আর জলজ ঘাসেরা, ভেতরে অগুন্তি রঙিন মাছেরা দিনরাত খেলা করে বেড়ায়। ঘরটার মাঝখানে অনেকগুলো সোফা, সেন্টার টেবিল, বেতের বেটে বেটে চেয়ার, সেগুলোর পাশে 2টো নিচু ডিভান। সিলিং থেকে 4 কোণে 4টে ঝকঝকে নতুন মডেলের পাখা ঝুলছে। মাঝখানে পুরনো আমলের ঝাড় লণ্ঠনের কায়দায় আলোর ব্যবস্থা। মণিময় অর্থনীতির দুর্ধর্ষ অধ্যাপক, বয়স 56-57, দারুণ সুপুরুষ। শুধু দেশেই না, বিদেশেও তার বিপুল খ্যাতি। লন্ডন, নিউ ইয়র্ক আর টরেন্টো থেকে তৃতীয় বিশ্বের গ্রামীণ অর্থনীতির ওপর তার যে 4খানা বই বেরিয়েছে, সারা পৃথিবী জুড়ে সেগুলো নিয়ে প্রচুর হইচই আর লেখালেখি চলছে। কম করে 12টা ভাষায় সেগুলোর অনুবাদ বেরিয়েছে। প্রায়ই তাকে নানা কনফারেন্স বা সেমিনারে আমন্ত্রিত হয়ে ইউরোপ আমেরিকায় ছুটতে হয়। মাঝে মাঝে ভিজিটার প্রফেসর হিসেবে জাপান থেকে আমেরিকা, কোরিয়া থেকে কানাডা পর্যন্ত পড়াতে যান। বছরে 3টে মাস প্লেনেই তার কেটে যায়। আজ সকালে উঠে পরের 5 ইয়ার প্ল্যানের ওপর একটা লেখা তৈরি করছিলেন মনোময়। প্ল্যানিং কমিশন থেকে লেখাটা চেয়েছে, ওটা দেওয়ার কথা ছিল মাসখানেক আগে। নানা ঝঞ্ঝাটে শেষ আর করে উঠতে পারছিলেন না।
অনেকটাই হয়ে গিয়েছে, বাকিটা আজকের মধ্যে লিখে কাল দিল্লিতে পাঠাতেই হবে। লেখাটার মধ্যে যখন মণিময় ডুবে গেছেন, সেই সময় সুবল এসে খবর দিল একটি লোক তার সঙ্গে দেখা করতে চায়। তিনি বলেছিলেন, আমি আমি ব্যস্ত, তুই লোকটিকে দিন কয়েক বাদে আসতে বল। সুবল ঘুরে এসে বলেছে, আপনার সঙ্গে দেখা না করে যেতে চাইছে না, কি যেন দরকারি কথা আছে। ভুরু কুঁচকে গিয়েছিল মণিময়ের। দ্রুত কিছু ভেবে নিয়ে বলেছেন, ঠিক আছে, নিচের ঘরে ওকে বসা, আমি আসছি। ড্রয়িং রুমে পা দিতেই মণিময়ের চোখে পড়ে একটা বেতের চেয়ারে জড়সড় হয়ে বসে আছে লোকটা। গড়পড়তা বাঙালির মতো সাধারণ চেহারা, চোখে মুখে নজরে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য নেই। রং না কালো না ফর্সা, রোগাই তাকে বলা যায়। চুল ছোট ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ কামানো, পরনে ফর্সা ধুতি পাঞ্জাবি। মণিময়কে দেখা মাত্র প্রায় যান্ত্রিক নিয়মে লোকটা উঠে দাঁড়ায়। দুই হাত জড়ো করে মাথা অনেকখানি ঝুঁকিয়ে নমস্কার করতে করতে সসম্ভ্রমে বলে, আমাকে ক্ষমা করবেন, বুঝতে পারছি আগে থেকে খবর না দিয়ে আসায় আপনি বিরক্ত হয়েছেন, কিন্তু এভাবে না এসে আমার উপায় ছিল না। পা থেকে মাথা পর্যন্ত লোকটাকে আগাগোড়া একবার দেখে নেন মণিময়। আগে একে কোথাও দেখেছেন কিনা মনে করতে পারেন না। হঠাৎ সে এসে পড়ায় তিনি ভেতরে ভেতরে যথেষ্ট বিরক্ত হয়েছেন, কিন্তু হাজার হোক ভদ্রলোক তো, বিরক্তিটা আর প্রকাশ করেন না। বলেন, ঠিক আছে ঠিক আছে, বসুন, আমি কিন্তু খুব জরুরি কাজ ফেলে উঠে এসেছি। বলতে বলতে লোকটার মুখোমুখি একটা বেতের চেয়ারে বসে পড়েন। লোকটা আস্তে আস্তে কুণ্ঠিতভাবে বসে, শশব্যস্তে বলে, জানি আপনার প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, তবে 5-7 মিনিটের বেশি সময় আমি নেব না। লোকটার বিনয় এবং নম্রতায় খুশিই হন মণিময়। তার চোখের দিকে তাকিয়ে বলেন, আমার কাছে কি জন্য এসেছেন বলুন। আগে হ্যাঁ, তা তো বলতেই হবে, তার আগে নিজের পরিচয়টা দিই। আমার নাম উমানাথ চক্রবর্তী, মুর্শিদাবাদে একটা স্কুলে ইংরেজির সিনিয়র টিচার। নামধাম জানার পরও কিছুই পরিষ্কার হয় না। কোনো প্রশ্ন না করে মণিময় অপেক্ষা করতে থাকেন। তার মনোভাব যেন বুঝতে পারছিল উমানাথ। বলে, আমি অতি নগণ্য মানুষ, নাম বললেই একজন স্কুল টিচারকে চিনে ফেলার কারণ নেই, তবে আমার অন্য একটা পরিচয় আছে। বিন্দুমাত্র আগ্রহ বোধ করেন না মণিময়। নিরুৎসুক গলায় জিজ্ঞেস করেন, কি পরিচয়? সবিতা আমার স্ত্রী। কোন সবিতা? বর্ধমানে অবিনাশ ভট্টাচার্যের মেজ মেয়ে। স্নায়ুমণ্ডলীতে হঠাৎ প্রচণ্ড ধাক্কা লাগে যেন মণিময়ের। বুকের ভেতর হাজারটা বেপরোয়া ঘোড়ার দুরন্ত বেগে ছুটে যাওয়ার আওয়াজ যেন শুনতে পান তিনি। কি উত্তর দেবেন ভেবে পান না। উমানাথ কয়েক পলক মণিময়ের প্রতিক্রিয়া লক্ষ্য করে, তারপর ধীরে ধীরে ভারী গলায় বলে, সবিতা মৃত্যুশয্যায়। সমস্ত অস্তিত্ব মুহূর্তে তোলপাড় হয়ে যায়। রুদ্ধশ্বাসে মণিময় জিজ্ঞেস করে, কি হয়েছে সবিতার? ক্যান্সার। কিছুক্ষণ চুপচাপ, তারপর মণিময় কাঁপা গলায় বলেন, কতদিন ভুগছে? উমানাথ নিরাসক্ত দার্শনিকের মতো উত্তর দেয়, বছর 5। বাঁচার কি কোনো আশাই নেই? মণিময়ের চোখে মুখে এবং কণ্ঠস্বরে হয়তো তার অজান্তেই খানিকটা ব্যাকুলতা ফুটে বেরোয়। না, ডাক্তাররা জানিয়ে দিয়েছেন বড় জোর আর মাস 2। মণিময় অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকেন, তারপর বলেন,
সবিতার চিকিৎসা ঠিকমতো চলছে? উমানাথ বলে, আমার পক্ষে যতটা সম্ভব করেছি। কোন কোন ডাক্তার দেখেছেন? কয়েকজন বিখ্যাত ডাক্তারের নাম করে উমানাথ। মণিময় বলে, এরাই তো ওই রোগের ব্যাপারে সবচেয়ে নাম করা টপ স্পেশালিস্ট। একটু থেমে চিন্তিতভাবে আবার বলেন, কিন্তু উমানাথ বলে, কি এদের দিয়ে চিকিৎসা করাতে তো প্রচুর খরচ। মানে বলতে বলতে হঠাৎ থেমে যান মনোময়। তার মনোভাবটা বুঝতে পারছিল উমানাথ। আস্তে আস্তে মাথা নাড়ে সে, বলে, হ্যাঁ, আমার প্রভিডেন্ট ফান্ডের প্রায় সব টাকাই শেষ হয়ে গেছে। তাছাড়া ছোট একটা পৈতৃক বাড়ি আছে, সেটাও বাধা দিতে হয়েছে। তবু কিছুই করা গেল না। এতক্ষণে উমানাথের আসার কারণটা যেন খানিকটা পরিষ্কার হয়েছে। মণিময় জিজ্ঞেস করেন, আপনার কটি ছেলে মেয়ে? এরকম একটা খাপছাড়া প্রশ্নের জন্য একেবারেই প্রস্তুত ছিল না উমানাথ। প্রথমটায় হকচকিয়ে যায় সে। তারপর বলে, ওদিক থেকে বড় দুশ্চিন্তা কোনো নেই। একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলেটা লেখাপড়ায় মোটামুটি ভালো। এবছর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল দিয়েছে। আশা করছি ফার্স্ট ক্লাস পেয়ে যাবে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির কথা হয়ে আছে, রেজাল্ট বেরোলেই হয়ে যাবে। একটু যেন হতাশই হন মণিময়, তবু কুণ্ঠিতভাবে জিজ্ঞেস করেন, যদি অন্যভাবে না নেন একটা কথা বলবো? অন্যভাবে নেওয়ার প্রশ্নই নেই, বলুন। আপনার কি কিছু টাকার দরকার আছে? মানে এই সময় তো। মণিময় কথাটা শেষ করতে পারেন না। তার আগেই হাত এবং মাথা জোরে জোরে নাড়তে নাড়তে উমানাথ বলে, আগে না না, টাকা পয়সার কোনো দরকার নেই। বাড়ি বাঁধা দিয়ে যে টাকা পেয়েছিলাম সেটাই এখনো সবটা খরচা হয়নি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওই জন্য আসিনি। উমানাথের কথায় রীতিমতো খোঁচা আছে। মণিময় তার সম্পর্কে যা ভেবেছেন সেটা যে আদৌ ঠিক নয়, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সে। ভেতরে ভেতরে খুবই বিব্রত বোধ করেন তিনি। কুণ্ঠিতভাবে তাহলে কথাটার শেষ করেন না। মণিময়ের ইঙ্গিতটা ধরতে পেরেছিল উমানাথ। তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, টাকা চাই না, তবু কেন এসেছি জানতে চাইছেন তো? নিঃশব্দে আস্তে আস্তে মাথা নাড়েন মণিময়। পকেট থেকে অনেকগুলো কাগজ বের করে মণিময়ের দিকে বাড়িয়ে দেয় উমানাথ। বলে, আপনাকে এগুলো দেওয়ার জন্য। বেশ অবাকই হন মণিময়। বললেন, কি এগুলো? কটা চিঠি, উমানাথ জানায়। বিমূঢ়ের মতো মণিময় জিজ্ঞেস করে, কিসের চিঠি? দেখলেই বুঝতে পারবেন। নিজের অজান্তেই যেন হাত বাড়িয়ে চিঠিগুলো নেন মণিময়। দেখা মাত্র টের পাওয়া যায় ওগুলো বহুকাল আগের, কাগজ হলুদ হয়ে গেছে। একটা চিঠির ভাঁজ খুলতে চেনা হাতের লেখা চোখে পড়ল। এ চিঠি তিনিই লিখেছিলেন সবিতাকে। শুধু এটাই নয়, তিনি জানেন অন্য চিঠিগুলো তাঁরই লেখা। মণিময় টের পাচ্ছেন তার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। দুরন্ত এক স্রোত তাকে প্রবল শক্তিতে ৩০ বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে থাকে। মণিময় ছিলেন দুর্ধর্ষ ছাত্র। এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তখন রিসার্চ করছিলেন। ওদের বাড়ি ছিল বর্ধমানে, তবে কলকাতায় হস্টেল থেকে পড়াশুনো করতেন। ছুটি ছাটায় বাড়ি যেতেন, তবে খুব বেশি দিন অবশ্য থাকতেন না। ২-৪ দিন কাটিয়েই আবার কলকাতায় ফিরে যেতেন। আসলে সেই সময়টা পড়াশোনা এবং কেরিয়ার ছাড়া আর কিছুই মাথায় ঢুকত না তার। ল্যাভেড অ্যারিস্টোক্র্যাট বলতে যা বোঝায়, মোটামুটি তারা ছিলেন তাই। বংশানুক্রমে প্রচুর জমিজমা ছিল তাদের। দেশে পুরনো আমলের প্রকাণ্ড তেতলা বাড়ি, দিঘির মতো বিরাট বিরাট কাটা পুকুর, অঢেল সচ্ছলতা সত্ত্বেও বাড়িতে পড়াশোনার চল ছিল।
মদ, মেয়ে মানুষ ইত্যাদি ব্যাপারে তার পূর্বপুরুষেরা টাকা উড়িয়ে দেননি। বাবা ছিলেন জবরদস্ত হেডমাস্টার। ভাই বোনেরা সবাই লেখাপড়ায় যথেষ্ট ভালো। বাবা জীবনে কখনো পান সিগারেট তো দূরের কথা, একটা সুপুরির কুচি পর্যন্ত দাঁতে কাটেননি। প্রচণ্ড ব্যক্তিত্ব তাঁর, দুর্দান্ত আইডিয়ালিস্ট। মা ছিলেন ছোটখাটো চেহারার মানুষ, খুব অল্প কথা বলতেন। বিয়ের সময় তার বয়স ছিল মোটে 8, ক্লাস 3-তে পড়তেন। বাবাই তাকে বাড়িতে পড়িয়ে প্রাইভেটে বিএ পাশ করিয়েছিলেন। বাবার সঙ্গে মায়ের কোনো কারণেই খিটিমিটি বা ঝগড়াঝাটি হয় না। স্বামী স্ত্রীর এমন মিল ক্বচিৎ দেখা যায়। একজন কোনো সিদ্ধান্ত নিলে আরেকজন তাতে নিঃশর্ত সায় দিয়ে গেছেন বারবার। থিসিস জমা দেবার পর সেবার কলকাতা থেকে বাড়ি আসায় দারুণ একটা নাটকীয় ব্যাপার ঘটে যায় মণিময়ের জীবনে। গ্রামেরই এক বাড়িতে বিয়ের নিমন্ত্রণ ছিল। মণিময়রা সবাই সেখানে গিয়েছিলেন। রাত 10টায় ছিল লগ্ন। সন্ধেবেলায় নিমন্ত্রিতেরা সবে আসতে শুরু করেছে। গোটা বিয়ে বাড়ি জুড়ে হইচই, হাসি ঠাট্টা, সুন্দরী তরুণীদের হুল্লোড়, ছোটাছুটি, ফুল লতাপাতা দিয়ে সাজানো শামিয়ানার তলায় বিয়ের আসরে প্রচুর ভিড়, চারিদিকে অজস্র আলো, ফুল আর সেন্টের গন্ধ। হঠাৎ খবর এলো বর আসবে না। এই বিয়ে তারা ভেঙে দিয়েছে। সমস্ত আয়োজন যখন সম্পূর্ণ, তখন এরকম একটা মারাত্মক ব্যাপার যে ঘটে যাবে তা ছিল একেবারেই অভাবনীয়। মুহূর্তে বিয়ে বাড়িটায় শ্মশানের স্তব্ধতা নেমে আসে। তারপর চারিদিকে কান্নাকাটি শুরু হয়ে যায়। পাত্রীর অর্থাৎ সবিতার মা খবরটা শোনা মাত্র অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার বাবা অবিনাশ ভট্টাচার্যকে দেখে মনে হচ্ছিল দুশ্চিন্তায় এবং প্রচণ্ড টেনশনে তার স্ট্রোক হয়ে যাবে। বরপক্ষ আচমকা কেন বিয়ে ভেঙে দিয়ে এভাবে একটি পরিবারের, বিশেষ করে একটি মেয়ের এমন ভয়ানক ক্ষতি করে দিল। শামিয়ানার একধারে বসে মণিময় এসব যখন ভাবছেন, সবিতার সম্পর্কে অসীম সহানুভূতিতে তার মন যখন আপ্লুত হয়ে যাচ্ছে, সেই সময় তার বাবা পুরন্দর চট্টোপাধ্যায় সামনে এসে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, এসো আমার সঙ্গে। পুরন্দরের বয়স তখন 60-এর কাছাকাছি। 6 ফুটের উপর হাইট, দুর্দান্ত স্বাস্থ্য, গমগমে গলার স্বর। তার উপর প্রখর ব্যক্তিত্ব তো রয়েইছে। বাবার দিকে একবার তাকিয়ে মণিময় জিজ্ঞেস করেছিলেন, কোথায়? ওই মেয়েটাকে তোমার উদ্ধার করতে হবে। ওঠো ওঠো, উঠে পড়ো, কোনো রকম ধানাই পানাই নয়। পুরন্দর ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী। তিনি যা বলেছিলেন তার অর্থ একটাই, সবিতাকে বিয়ে করতে হবে। মণিময়ের শিরদাঁড়ার ভেতর দিয়ে বরফের মতো ঠান্ডা কিছু বইতে শুরু করেছিল। তিনি এতটাই চমকে উঠেছিলেন যে কি উত্তর দেবেন ভেবে ঠিক করতে পারেননি। সবে রিসার্চ শুরু হয়েছে, বিয়ের কথা তখন চিন্তাই করেননি মণিময়। তার মাথায় তখন শুধু কেরিয়ারের ভাবনা। বিদেশের কোনো ইউনিভার্সিটিতে গিয়ে আরো বড় ধরনের গবেষণার কথাই তার মাথায় সে সময় ঘুরছিল। নেমন্তন্ন খেতে এসে যে এমন একটা বিপর্যয়ের সামনে তাকে দাঁড়াতে হবে, কে ভেবেছিল? আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছিল মণিময়। কাঁপা কাঁপা গলায় বলেছেন, কিন্তু বাবা। পলকহীন চোখে ছেলের প্রতিক্রিয়া লক্ষ্য করেছিলেন পুরন্দর। বলছেন, কিন্তু কি? এ বিয়েতে তোমার আপত্তি আছে মনে হচ্ছে? মানে সবে তো থিসিস জমা দিলাম, চাকরি বাকরি তো কিছু। তোমার আত্মবিশ্বাস নেই? এমএতে যা রেজাল্ট করেছো তাতে যে কোনো কলেজে তোমার পড়ানোর কাজ জুটে যাবে। যদিও আমাদের এত অভাব এখনো হয়নি যাতে তোমাকে চাকরি বাকরি করতেই হবে।
তবে আত্মবিশ্বাসের জন্য রোজগার করাটা কিন্তু তোমার দরকার। কিন্তু আবার কি হলো? পুরন্দরের ভুরু এবার বিরক্তিতে কুঁচকে গেছে। মণিময় মুখ নিচু করে বলেছেন, ভেবেছিলাম বিদেশের কোনো ইউনিভার্সিটিতে গিয়ে। তাকে থামিয়ে দিয়ে পুরন্দর বলেছেন, বিয়ের পরও সেসব করার যথেষ্ট সময় পাবে। এখন যা দরকার সেটা হলো মেয়েটিকে রক্ষা করা। 10টা ফরেন ডক্টরেট করার চেয়ে একটা মানুষকে বাঁচানো অনেক বেশি জরুরি। আর দেরি করো না। মণিময় প্রাণপণে বিয়েটা আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন আইডিয়ালিস্ট বাবাকে ঠেকানো যায়নি। ফলে বাংলা সিনেমায় প্রায়ই যা দেখা যায় তেমন অবিশ্বাস্য, অতি নাটকীয় খেলো একটা ঘটনা ঘটে যায় এবং অভাবনীয় প্রক্রিয়ায় সবিতা তার জীবনে ঢুকে পড়ে। কিন্তু তার জীবনে সবিতার অনুপ্রবেশ একেবারেই মেনে নিতে পারেননি মণিময়। ফুলশয্যার রাত্রিরেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জোর করে চাপিয়ে দেওয়া এই বিয়েটা তার কাছে অর্থহীন, একেবারেই ফার্স। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে, কিন্তু স্ত্রী হিসাবে কিছুতেই সবিতাকে স্বীকার করে নেবেন না। সবিতা তাতে এতটুকু বিচলিত হয়নি। শান্ত চোখে মণিময়কে দেখতে দেখতে খুব স্বাভাবিক গলায় বলেছে, আপনি ঠিকই বলেছেন, আমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া আপনার মতো মানুষের পক্ষে সম্ভব না। দয়া করে আমাদের পরিবারকে আর আমাকে যে চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন, সেজন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমার কথা আপনি ভাববেন না। আমাদের যে বিয়ে হয়েছিল সেটা ভুলে যেতে চেষ্টা করবেন। আপনার কাছে কোনো ব্যাপারেই বিন্দুমাত্র দাবি আমি করব না। বিয়ের পর সবিতাকে বাড়িতে নিয়ে আসার পর ছোট বোন সন্ধ্যার কাছে মণিময় শুনেছিলেন সবিতা খানিকটা লেখাপড়া জানে, বিয়ে পর্যন্ত পড়েছে। সে যে এত অকপটে এমন গুছিয়ে কথা বলতে পারে কে জানত। পরক্ষণেই তার মনে হয়েছে মেয়েটার কথায় কি সূক্ষ্ম কোনো খোঁচা আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও সেরকম কিছু বোঝা যায়নি। মণিময় বলেছেন, ধন্যবাদ, আমার কাজটা তুমি সহজ করে দিলে। প্রায় এই অপ্রিয় কথাগুলোই তোমাকে বলতে হতো। ফুলশয্যার পরের দিনই কলকাতায় চলে গিয়েছিলেন মণিময়। তারপর মাস কয়েক আর আসেননি। মা এবং বাবার তাড়ায় পড়ে অবশ্য এসেছেন। রাতটা এক ঘরেই সবিতার সঙ্গে কেটেছে, তবে এক বিছানায় নয়। সবিতা শুয়েছে একদিকে, তিনি ঘরের অন্য প্রান্তে একটা ডিভানে। বিয়েটা যে সুখের হয়নি বাড়ির সবাই তা বুঝতে পেরেছিল, তবে কেউ কিছু বলতেন না। প্রথম দিকে মণিময়ের মনে হয়েছিল জোর করে অর্ধশিক্ষিত একটি মেয়েকে তার কাঁধে চাপিয়ে জীবনটাকে প্রায় বরবাদ করে দেওয়া হয়েছে। কিন্তু যৌবনের নিজস্ব কিছু পদ্ধতি আছে। তাছাড়া সবিতা বেশ সুশ্রীও। ক্রমে গোড়ার দিকের চাপা রাগ, হতাশা এবং ক্ষোভ কমে আসতে থাকে। ফুলশয্যার 3 মাস বাদে বাড়ি ফিরেছিলেন মণিময়। এরপর প্রায়ই আসতে লাগলেন। এই সময় তিনি সবিতাকে কয়েকটি চিঠি লিখেছিলেন। মনে হচ্ছিল সবিতার সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন মণিময়। কিন্তু বিয়ের বছর খানেক পরে হঠাৎ স্কলারশিপ পেয়ে আমেরিকায় চলে যান তিনি। আর সেখানে তার সঙ্গে আলাপ হয়ে যায় স্মৃতিকণার। অসাধারণ সুন্দরী স্মৃতিকণা ছাত্রী হিসেবেও দুর্দান্ত। ওকে দেখার পর যে ক্ষোভ এবং বঞ্চনার বোধটা চাপা পড়ে গিয়েছিল, কেউ যেন সেটাকে খুঁড়ে বের করে এনে উস্কে দিতে থাকে।
প্রতি মুহূর্তে তার তখন মনে হয়েছে স্মৃতিকণার পাশে সবিতা কত নগণ্য, কত তুচ্ছ। এরপর যা স্বাভাবিক তাই ঘটে, সবিতার সঙ্গে ডিভোর্স এবং স্মৃতিকণার সঙ্গে বিয়ে। প্রায় 10 বছর আমেরিকায় রিসার্চ আর অধ্যাপনার পর স্মৃতিকণাকে নিয়ে মণিময় যখন দেশে ফিরেছেন, সবিতা তার স্মৃতি থেকে একেবারেই মুছে গেছে। খ্যাতি এবং বিরাট সাফল্য তখন তাদের পৃথিবী জোড়া করতলে। কবে জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সে কথা কে আর মনে করে রাখে। উমানাথের গলা শোনা যায়, আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম, এবার আমাকে উঠতে হবে। মণিময় যেন পূর্বজন্মে ফিরে গিয়েছিলেন। উমানাথের কণ্ঠস্বর তাকে আবার ড্রয়িং রুমে ফিরিয়ে আনে। ঘোরের ভেতর থেকে বলে ওঠেন, এখনই যাবেন? আগে হ্যাঁ, 11:30 নাগাদ একটা ট্রেন আছে, এখন উঠলে সেটা ধরতে পারবো। একটু চাটা? না না, হাত জোর করে উমানাথ বলে, দয়া করে আপনি ব্যস্ত হবেন না। মণিময় একটু ভেবে বলেন, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই, বলে উৎসুক চোখে তাকায় উমানাথ। এগুলো হঠাৎ নিয়ে এলেন কেন? হাতের চিঠিগুলো দেখান মণিময়। আমি ঠিক আনিনি, সবিতাই পাঠিয়ে দিয়েছে। ওর ভয়, যখন ও পৃথিবীতে থাকবে না তখন কারো হাতে পড়লে আপনার ক্ষতি হতে পারে। ক্ষতি হবে এরকম একটা চিন্তা মাথায় যদি এসেছিল সবিতার, চিঠিগুলো পুড়িয়ে ফেললেই তো পারত। তবু স্বামীকে দিয়ে তার কাছে পাঠিয়ে দিল কেন? এ নিয়ে প্রশ্ন করতে গিয়েও থেমে যান মণিময়। উমানাথ উঠে পড়েছিল। অগত্যা মণিময়কেও উঠতে হয়। দরজার দিকে যেতে যেতে বলেন, একটা কথা জানার আছে। কি? সবিতা যে ডিভোর্সি, আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, এ কথা আপনি কবে জানতে পারেন? আমাদের বিয়ের আগেই। ওদের বাড়ি থেকে অবশ্য ব্যাপারটা গোপন রাখা হয়েছিল, কিন্তু সবিতা চিঠি লিখে আমাকে জানিয়ে দেয়। সব জেনেই আপনি তাহলে সবিতাকে গ্রহণ করেছেন? নিশ্চয়ই, আপনি একদিন তাকে বিয়ে করে রক্ষা করেছিলেন। ভাবলাম ডিভোর্সের পর সবিতার বাকি জীবনটা কাটবে কি করে। আমাদের যা সোসাইটি, ওকে রক্ষা করা দরকার। তাছাড়া সবিতার যা সততা, তা উপেক্ষা করার মতো নয়। জীবনে আমি সুখী হয়েছি মণিময় বাবু। দুঃখ এটুকুই যে ওর আয়ুটা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আর কিছুদিন বাঁচলে পৃথিবীর কারোর কোনো ক্ষতিই হতো না। আচ্ছা চলি, নমস্কার। ড্রয়িং রুম থেকে বেরিয়ে সামনের লন পেরিয়ে গেটের দিকে চলে যায় উমানাথ। আর একটা মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন মণিময়। এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা গল্প দুর্বলতা। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ঝটপট লিখে ফেলুন আমাদের আজকের এপিসোডের কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সাথে। আজকের গল্পের কথক ও অন্যান্য সব চরিত্রে ছিলেন তনুশ্রী ভাদুড়ী। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তনুশ্রী ম্যাডাম গল্প পাঠের পাশাপাশি সঙ্গীত ওনার অক্সিজেন, ওনার বেঁচে থাকার রসদ। ওনার গানের একটি ইউটিউব চ্যানেলও আছে, ইচ্ছে পারি। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হলো এবং তার সাথে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে ভিজিট করবেন এবং শুনবেন সঙ্গীত শিল্পী
তনুশ্রী ভাদুড়ীর সুমধুর কণ্ঠে গাওয়া কিছু রবীন্দ্রসঙ্গীত। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেমন? তাহলে আজকের মতো বিদায়, ফিরছি আরও একটি নূতন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের ভালো হোক। নমস্কার।